মানে মোবাইলের দিকে তাকিয়েছিল, কখন কোথায় কি হয়, এই অবস্থাটা চলেছে, একটা অস্থির অবস্থা। তো সেই জায়গায় আমরা কিছুটা সময় নিতে পারতাম এবং নিয়ে আপনারা জানেন যে ইন্টারমিডিয়েট লেভেলটা এটা আসলে পরের কম্পিটিশনটা একটা ভয়ঙ্কর আরেক কম্পিটিশন, যেটা নাকি যাদের ঘরে ছেলে মেয়ে আছে তারা অনেক ভালো বুঝতে পারবে, কারণ ইউনিভার্সিটি ভর্তির একটা লেভেল। অতএব এইখানে যদি সে এই কম্পিটিশনটাতে যুদ্ধ না করে ওইখানে যায় তখন সে অনেকখানি ধাক্কা খায়। তো আমরা আসলে চাই যে আমাদের যে আহত ভাই বোনেরা আছেন তাদের বিষয়টা একটু বিশেষ বিবেচনায় রেখে আমরা অন্য যে আমাদের সন্তানরা আছে তারা আসলে পরীক্ষায় বসুক। পরীক্ষায় বসলে আমরা আসলে সত্যিকারের মেধাবী যে মেধার সংস্কৃতি গড়ে তুলতে চাই, মেধাই আসলে সব জায়গায় টিকবে। আমরা যেটার জন্য এত আন্দোলন করলাম সেটা না হলে অনেকটা কি বলে এটা একটুখানির জন্য একটা আসলে আমাদের এখানে একটা প্রশ্ন থেকে যায়, তাহলে আমরা আসলে কি চাচ্ছি। তো আমি বলবো যে আমাদের এই সমস্ত কিছু বিবেচনা করে মন্ত্রণালয়কে বলবো যে আমাদের বর্তমান আরেক পরিস্থিতির মধ্যে ঢুকে গিয়েছি আমরা। জুলাই আগস্ট আসলে আমাদের জীবন থেকে শেষ হচ্ছে না, আগস্টের শেষে এসে আমরা আবার আরেক বিপর্যয়ের মধ্যে পড়েছি। আমরা একটা দেশে বিরাট একটা বন্যা হচ্ছে, একেবারে কি বলে একটা অঞ্চলের ছেলে মেয়েদের অবস্থা এখন আসলে আমরা বর্ণনা করতে পারবো না কি অবস্থায়। তো এই সকল কিছু বিবেচনা করে আমি বলবো যে আরেকবার ভেবে দেখুন যে শিক্ষার্থীরা আসলে পরীক্ষার টেবিলে বসবে এবং ওরা ওদের নিজস্ব মেধা নিয়ে যার যার জায়গায় যাবে, যেটা আমরা আমাদের পুরো বাংলাদেশ চাই। কারণ একটাই কথা, এই নেতৃত্ব কিন্তু এইখান থেকে আসবে। এই কারণে আমি বলবো যে এই যুদ্ধটা করুক, যুদ্ধটা করে আমাদের ছেলে মেয়েরা তাদের নিজস্ব জায়গায় যাক। আমরা সকলের জন্য অনেক শুভকামনা থাকবে। আমরা চাই এই অবস্থা থেকে আমাদের ছেলে মেয়েরা, আমাদের ভাই বোনেরা তাদের মানসিক অবস্থা কাটিয়ে উঠুক। সবার জন্য অনেক অনেক শুভকামনা। এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম স্যার। এদিকে চলে আসো। উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা গত আন্দোলনের পরে আবার এত তাড়াতাড়ি সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে এই ধরনের একটা সমাবেশ করব সেটা হয়তো আগে ভাবি নাই, কিন্তু যে সিদ্ধান্ত সরকার নিয়েছে একটা বড় ধরনের জনস্বার্থমূলক ব্যাপার, দেশের বর্তমান এবং ভবিষ্যতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাপার, যেটা বহু চিন্তা ভাবনা করে সংশ্লিষ্ট নানা পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে নেওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেল সেটা খুবই খারাপ ভাবে দ্রুত তড়িঘড়ি করে কোনো প্রকার ব্যাখ্যা বিশ্লেষণ না দিয়ে সরকার নিয়েছে। পরীক্ষা সংক্রান্ত এই ব্যাপার আমাদের কাছে খুব জুৎসই মনে হয় নাই। মনে না হওয়ার কারণ আপনারা জানেন যে এর আগের সরকার টানা 15 বছরের শাসনে যে সমস্ত অঞ্চলকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে তার মধ্যে প্রধান ছিল শিক্ষা সংক্রান্ত নানান ধরনের অত্যন্ত বাজে সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি একটা ঘটনা বাংলাদেশে ঘটে আসছিল গত 1.5 দশক ধরে, একদম প্রথম থেকে, সেটা হলো পরীক্ষাকে হাস্যকর করে তোলা, প্রশ্নপত্র ফাঁস, যে কোনো শিক্ষার্থীকে পাশ করিয়ে দেওয়ার জন্য জোর তদবির, সুপারিশ এবং শিক্ষকদেরকে বাধ্য করা এবং অন্য নানান ভাবে তারা পরীক্ষাকে একটা মকারিতে পরিণত করেছিল। আরো বিচিত্র বিষয়ের মধ্যে এই ব্যাপারটাও ওই সরকারের বিরুদ্ধে জনরোষের একটা প্রধান কারণ ছিল। পরীক্ষা একটা সিরিয়াস ব্যাপার, সেটা অভিভাবকদের জন্য, শিক্ষার্থীদের জন্য এবং সমাজে এক স্তর থেকে অন্য স্তরে উন্নীত হওয়া সমাজের নাগরিকদের নানানভাবে পটেনশিয়াল নির্ধারণ করা এবং সামগ্রিকভাবে যারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবে, সমাজের বিচিত্র দায়িত্ব পালন করবে, তাদের নিজেদের প্রস্তুতির জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার।
এই ব্যাপারটাকে যখন নানা রাজনৈতিক স্বার্থে একটা ঠাট্টা তামাশায় পরিণত করা হয়েছিল, তখন সেটাকে আমাদের অভিজ্ঞতায় আছে যে লোকে ভালো চোখে দেখেনি। এখনকার পরিস্থিতি ভিন্ন। এখন আমরা নানান ধরনের অব্যবস্থাপনার মধ্যে আছি। এটার জন্য কাউকে এককভাবে দায়ী করা যায় না। দেশ, রাষ্ট্র, সমাজ কখনো কখনো নিজেদের অনিচ্ছায় এই ধরনের পরিস্থিতির মধ্যে উপনীত হয়। জরুরি প্রশ্ন হলো এই ধরনের ক্ষেত্রে যখন আমরা একটা বিপর্যয়ের মধ্যে আছি, বিশৃঙ্খলার মধ্যে আছি, তখন আমরা সিদ্ধান্তগুলো কিভাবে নেব। এখানে বলা হয়েছে যে যেভাবে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সেটা আসলে ঠিক পদ্ধতি হয়নি। যদি বলা হয় যে কয়েকজন সচিবালয়ে ঢুকে গিয়ে বাধ্য করলো যে আপনি এখন একটা সিদ্ধান্ত নেন এবং তার পরিপ্রেক্ষিতে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাহলে এটা বলা যাবে যে আরো কয়েকজন গিয়ে যদি এখন আবার বলে যে আমরা পরীক্ষা দেবো এবং পুরো পরীক্ষা দেবো, আমরা আবার পরীক্ষা দেবো, তখন কি আবার সিদ্ধান্ত পরিবর্তিত হবে? সুতরাং সিদ্ধান্তের নেয়ার যে পদ্ধতি, এটার মধ্যে যেমন তাড়াহুড়া ছিল, ঠিক তেমনি যাদেরকে আমরা স্টেক হোল্ডার্স বলি তাদের সঙ্গে আলাপ আলোচনার কোনো ব্যবস্থা, ব্যাপার, সরকারের পরিকল্পনা ইত্যাদি কোনো কিছুই আমরা এই সিদ্ধান্তের মধ্যে দেখিনি। ফলে আমি বলবো একেবারেই পদ্ধতিগত কারণে, অন্য নৈতিক এবং ভবিষ্যৎ নানান ধরনের কনসিকুয়েন্সের কারণে তো বটেই, একেবারে পদ্ধতিগত কারণেই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ আছে। বিভিন্ন পক্ষ থেকে আসলে ইতিমধ্যে এই সিদ্ধান্তের ব্যাপারে ভিন্ন মত পোষণ করা হয়েছে। আর কে না জানে এই ধরনের একটি সিদ্ধান্ত, যারা সমাজের, ছাত্র সমাজের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে যারা ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছে, মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে, যারা পড়াশোনার ব্যাপারে অপেক্ষাকৃত অধিক পরিমাণে যত্নশীল এবং নির্ভরশীল, তাদের জন্য এটা সাংঘাতিক রকম বৈষম্য তৈরি করবে। এটা খুবই সহজ যে কলেজগুলো থেকে কোন কোন ছাত্রছাত্রী সমস্যার মধ্যে আছে সেটার তালিকা আসলে একদিনেই খুব নির্ভরযোগ্যভাবে নেওয়া সম্ভব। এটা সম্ভব যে কলেজগুলোতে ছাত্রছাত্রীদের মোটিভেশনাল নানান ধরনের সেশন করা সম্ভব। এটা সম্ভব যে ছাত্রছাত্রীদের অংশ, শিক্ষকদের অংশ, অভিভাবকদের অংশের সঙ্গে আলাপ আলোচনা করে কোনটা ভালো সিদ্ধান্ত সেই ব্যাপারে নানান ধরনের গণতান্ত্রিক উপায়ে, গণতান্ত্রিক পদ্ধতি মান্য করে সিদ্ধান্ত নেওয়া সম্ভব। ফলে আমি আহ্বান জানাবো যে এই সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হবে। ইতিমধ্যে বলা হয়েছে যারা নানান ধরনের সংকটের মধ্যে আছে তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা যেতে পারে। এমনকি কেউ কেউ এই ব্যবস্থা নিতে বলেছেন যে বাকি সাবজেক্টগুলোতে কোন বিশেষ ধরনের বিবেচনা যুক্ত করা যায় কিনা পরীক্ষার পরে মূল্যায়নের ক্ষেত্রে, সেটাও আসলে নানা পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে, শিক্ষা বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। কিন্তু পরীক্ষা হবে না। অলরেডি এই পুরো ব্যাচের ছাত্রছাত্রীদের যে একটা অপমানজনক পরিস্থিতির মধ্যে এই সিদ্ধান্ত ফেলে দিয়েছে সেটাও কিন্তু বিবেচ্য। সমস্ত মিডিয়াতে অটো পাস বলে একটা ব্যাপার ব্যাপকভাবে চাউর হচ্ছে, যদিও তারা অলরেডি 7টা পরীক্ষা দিয়েছে। একটা ব্যাচকে এত তড়িঘড়ি সিদ্ধান্তের মধ্য দিয়ে এই একটা কালিমায় ফেলে দেওয়া একটা অত্যন্ত খারাপ ব্যাপার। আমরা যে কোনো বিচারেই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানাই। আপনাদের সবাইকে ধন্যবাদ।